ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের অন্তর্গত ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইংরেজির একটি গল্প যার নাম হচ্ছে দ্য মডেল মিলিয়নেয়ার এবং এটা লেখাকার অস্কার ওয়াইল্ডের। এই গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তোমাদেরকে বলবো যারা এই গল্প সম্পর্কে এখনও কিছুই জানোনি তারা আমার এই চ্যানেলেরই একটি ভিডিও করা রয়েছে যাতে গল্পের জিস্ট আলোচনা করা হয়েছে, যে গল্পটা মেইনলি কিসের উপরে ভিত্তি করে বা খুব অল্প টাইমের মধ্যে গল্প সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া রয়েছে। তো তোমরা যারা গল্প সম্পর্কে আগে জানতে চাইছো তারপর লাইন বাই লাইন অ্যানালিসিসে আসতে চাইছো তাদেরকে বলবো ডেসক্রিপশনে দেওয়া সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে ভিডিওটা একবার দেখে নিতে। তারপর যদি তুমি এই লাইন বাই লাইন অ্যানালিসিসে আসো একেবারে পুরো ব্যাপারটা তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে বলবো অনেক স্কুলে প্রথম 3টে গল্পকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অমরনাথ এবং কালী স্বামীজি যে মাদার ওরশিপের যে ব্যাপারটা আর কি, যে গল্পটা এই 3টেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কোনো স্কুলে আবার এই দ্য মডেল মিলিয়নেয়ার অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা যে দুটো গল্প স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এবং ওই অমরনাথ, ওই দুটো একটা বাদ দিয়ে সেখানেই দ্য মডেল মিলিয়নেয়ার এটা ইনক্লুড করা হচ্ছে। তো আশা করা যায় তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের তোমাদের সিলেবাসে এই গল্পটা ইনক্লুড করা হয়েছে। তবে আমার মতে সমস্ত ছাত্রছাত্রীদেরই দেখা উচিত, কারণ আলটিমেটলি এটা কিন্তু তোমাদের সিলেবাসেরই অন্তর্গত, সেজন্য সবার অবশ্যই গল্প পড়া উচিত। এবং কোনো গল্পের মধ্যেই এমন কিছু থাকে না যা আমাদের অকাজে লাগে বা আমাদের কাজে লাগে না, প্রত্যেকটা গল্পের মধ্যে শিক্ষণীয় কিছু না কিছু থাকে। তাই গল্পটা এই দিক থেকে বিচার করলে সবার জন্যই। তোমরা অবশ্যই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে জিস্টের ওই ভিডিওটা দেখে নে, তারপরে এখানে লাইন বাই লাইন অ্যানালাইসিস তো করাই হচ্ছে। তবে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে ভিডিওতে পুরো যে গল্প সেটা কিন্তু অ্যানালাইজ করা সম্ভব নয়, কারণ গল্পটা যথেষ্ট বড়। তাই আমরা মেইনলি গল্পটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে অর্থাৎ আজকের পার্টে, এই প্রথম পার্টে বা বিগিনিংয়ে আমরা 31 পৃষ্ঠা তোমাদের বইয়ের, তোমাদের যে টেক্সট বই তার 31 পৃষ্ঠার একেবারে উপর দিকে যে প্যারাগ্রাফটা শেষ হয়েছে অর্থাৎ বেগার্স হ্যান্ড, প্রথম 3টে পৃষ্ঠা আমরা পড়ব। তবে প্রথম 3টে পৃষ্ঠাই তো শেষ হয়নি, শেষ হয়েছে তার পরের পৃষ্ঠাতে এই প্যারাগ্রাফটা শেষ হয়েছে। ওই 31 পৃষ্ঠার একদম উপর যেখানে বেগার্স হ্যান্ড লেখা রয়েছে এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা এর পরের থেকে বাদবাকিটা আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিও শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, যারা এই প্রথমবার চ্যানেলে ভিজিট করছো, ভিডিওটা প্রথম দেখছো, তারা এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিও বা চ্যানেলের ব্যাপারে জানতে পারে। এবং তুমি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখবে, ফলে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। তাহলে দেখো আজকের আমাদের গল্প, যেটা দ্য মডেল মিলিয়নেয়ার এবং এটা লেখাকার অস্কার ওয়াইল্ডের। আমাদেরকে মনে রাখতে হবে অস্কার ওয়াইল্ডের দ্য মডেল মিলিয়নেয়ার এই যে বিখ্যাত যে গল্পটা, এটা নেওয়া কোথা থেকে? দ্য মডেল মিলিয়নেয়ার এটা প্রথম 1887 খ্রিস্টাব্দে লন্ডনের ম্যাগাজিন দ্য ওয়ার্ল্ড প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে একই বছরে গল্পটি ওয়াইল্ড অর্থাৎ অস্কার ওয়াইল্ডের ছোট গল্পের সংকলন, যেটা নাম হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড আদার টেলস, এখানেও কিন্তু এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমরা এই গল্পের মধ্যে মূলত যে ক্যারেক্টারগুলো দেখতে পাবো সেটা মূলত আমরা 4 জনকে দেখতে পাবো। এক হচ্ছে গল্পের যে হিরো নায়ক, তার নাম হচ্ছে হিউই আর্স্কাইন বা হিউই আর্স্কিন, যে কোনো একটা বললেই হয়। আমরা তার জিএফ গার্লফ্রেন্ড বা তার যার সঙ্গে তার বিয়ে হতে চলেছে বা তার প্রেমিকা, তার নাম হচ্ছে লরা মার্টন। নেক্সট আমরা ফ্রেন্ড পাবো তার একজন, অর্থাৎ হিউইর ফ্রেন্ড, তার নাম হচ্ছে অ্যালান ট্রেভর। এবং যে মিলিয়নেয়ারের কথা এখানে বলা হচ্ছে, যে মহান লাখপতি বা ক্রোড়পতি যে কোনো একটা বলতে পারি আমরা, তো তার নাম হচ্ছে ব্যারন হসবার্গ। এই মূলত আমরা এই কয়েকজন ক্যারেক্টার আমরা এই গল্পের মধ্যে পাবো। এবার আমরা প্রথমে এখানে অ্যাবাউট দ্য অথর লেখা রয়েছে, যেহেতু তোমরা 11-এ উঠেছো তো এখানে এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ।
তাই আমাদের গুরুত্ব দিয়ে এই ব্যাপারটা ভালো করে পড়তে হবে। এই যে অ্যাবাউট দ্য অথর বলে যেটা লেখা রয়েছে এই ব্যাপারটা। তাহলে দেখো, অস্কার ওয়াইল্ড 1854 to 1900 was an Irish playwright, poet and novelist, renowned for his wit, flamboyant personality and sharp social criticism. তাহলে অস্কার ওয়াইল্ড তিনি 1854 সালে জন্মেছিলেন এবং 1900 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন বা আমাদেরকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। তিনি একজন বিশেষ আয়ারল্যান্ডের নাট্যকার ছিলেন, প্লেরাইট মানে, পোয়েট মানে কবি ছিলেন, অ্যান্ড নভেলিস্ট এবং ঔপন্যাসিক ছিলেন তিনি। যারা উপন্যাস লেখে তাদেরকে নভেলিস্ট বলা হয়। রিনাউন্ড ফর হিজ উইট মানে বুদ্ধিদীপ্ত লেখনী বা ফ্ল্যামবয়েন্ট পার্সোনালিটি অর্থাৎ অতিরঞ্জিত যে ব্যক্তিত্ব ছিল তার, তিনি খুব সাজগোজ পছন্দ করতেন। অ্যান্ড শার্প সোশ্যাল ক্রিটিসিজম এবং তীক্ষ্ণ সামাজিক যে সমালোচনা, সমাজের প্রতি যে সমালোচনা, এইটার জন্য তিনি পরিচিত ছিলেন। আর লিডিং ফিগার অফ দ্য অ্যাস্থেটিক মুভমেন্ট। তো আয়ারল্যান্ডে একটা বিখ্যাত মুভমেন্ট, একটা বিপ্লব ছিল যার নাম হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট, অর্থাৎ নান্দনিক যে বিপ্লব, সেটার তিনি একজন লিডিং ফিগার ছিলেন, প্রথম সারির চরিত্র ব্যক্তি ছিলেন। হি চ্যাম্পিয়নড আর্ট ফর আর্টস সেক। তো একটা বিখ্যাত ইংরেজিতে কথা আছে যে শিল্পের জন্যই শিল্পী, এইটার কিন্তু তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন বা তিনি একদম প্রকৃত পারফেক্ট মানুষ ছিলেন। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে 1890, আ নভেল এক্সপ্লোরিং hedonism and moral decay, and the satirical plays The Importance of Being Earnest 1895 and An Ideal Husband 1895, which mock Victorian society's hypocrisy. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার যে বিখ্যাত কাজগুলো তার মধ্যে কী কী রয়েছে। একটা হচ্ছে একটা নভেল, একটা উপন্যাস যার নাম হচ্ছে দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, যেটা 1890 সালে প্রকাশিত হয়েছিল, এবং এটাকে এক্সপ্লোরিং হিডোনিজম অ্যান্ড মোরাল ডিকে অর্থাৎ ভোগবাদ। হিডোনিজম মানে ভোগবাদ, যারা ভোগে বিশ্বাস করে যে আজকে খাবো কালকে মরবো, অ্যান্ড মোরাল ডিকে এবং নৈতিক যে অবক্ষয়, এই ব্যাপারটা আমাদের তুলে ধরে। অ্যান্ড দ্য স্যাটারিক্যাল প্লেজ এবং বিদ্রুপাত্মক ব্যঙ্গাত্মক যে নাটকগুলো তিনি লিখেছিলেন তার মধ্যে এই যে নামগুলো দেওয়া রয়েছে, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট বা অ্যান আইডিয়াল হাজব্যান্ড, এইগুলো আর কি আমাদের ভিক্টোরিয়ান সোসাইটি অর্থাৎ ভিক্টোরীয় যুগের যে সমাজের যে হিপোক্রাইসি অর্থাৎ ভণ্ডামি, সেইগুলো আমাদের চোখের সামনে কিন্তু তুলে ধরে। ওয়াইল্ডস এপিগ্রামস রিমেইন ওয়াইডলি কোটেড ফর দেয়ার ব্রিলিয়ান্স, অর্থাৎ ওয়াইল্ড যে সমস্ত লেখনী লিখেছিলেন তাদের মধ্যে যে বিদ্রুপাত্মক উক্তি, এপিগ্রাম মানে বিদ্রুপাত্মক উক্তি যেগুলো ছিল, রিমেইন ওয়াইল্ডলি কোটেড অর্থাৎ প্রচুর পরিমাণে এগুলো উক্ত হয়েছে আর কি, ফর দেয়ার ব্রিলিয়ান্স তাদের প্রতিভার জন্য বা অসাধারণ খাপ খেয়ে যায় বর্তমানে যুগের মানুষদের সঙ্গে, তাই ওগুলো মানুষ বারবার ঘুরে ফিরে ব্যবহার করে। হি লিভড ইন এক্সাইল ইন ফ্রান্স হোয়ার হি ডায়েড ইন 1900। তো তিনি নির্বাসনে কাটিয়েছিলেন ফ্রান্সে এবং যেখানে তিনি মারা গিয়েছিলেন সেই নির্বাসনে কয়েদ অবস্থায় 1900 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াইল্ডস লেগাসি এন্ডিওর্স ইন হিজ লিটারারি জিনিয়াস, সোশ্যাল ক্রিটিক অ্যান্ড অ্যাডভোকেসি ফর ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড অ্যাস্থেটিক বিউটি। অর্থাৎ ওয়াইল্ডের যে লেগাসি মানে উত্তরাধিকার, অর্থাৎ ওয়াইল্ড কেন এখনও পর্যন্ত পরিচিত, তো এটা এন্ডিওর্স এটা কার মধ্যে নিহিত, ইন হিজ লিটারারি জিনিয়াস তার যে সাহিত্যিক যে প্রতিভা, সোশ্যাল ক্রিটিক একজন সমালোচক হিসাবে, অ্যান্ড অ্যাডভোকেসি ফর ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যের রক্ষণাবেক্ষণ, অর্থাৎ পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির মূল্য আছে, অ্যান্ড অ্যাস্থেটিক বিউটি এবং যে নান্দনিক যে সৌন্দর্য, এটার জন্য তিনি বিখ্যাত। তো এবার আমরা অ্যাবাউট দ্য টেক্সটে এখানে চলে আসবো। দেখো, অ্যাবাউট দ্য টেক্সটে কী দেখানো হচ্ছে, অস্কার ওয়াইল্ডস দ্য মডেল মিলিয়নিয়ার ইজ এ শর্ট হিস্ট্রি দ্যাট হিউমারাসলি ইয়েট পয়েগন্যান্টলি ক্রিটিক্স সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড দ্য পারসেপশন অফ ওয়েলথ। অর্থাৎ অস্কার ওয়াইল্ডের যে মডেল মিলিয়নিয়ার, এটা একটা ছোট গল্প এবং এটা হিউমারাসলি ইয়েট পয়েগন্যান্টলি বেশ কৌতুকের মধ্য দিয়ে এবং বেশ বিদ্রুপাত্মকভাবে ক্রিটিক্স সোশ্যাল ভ্যালুজ সামাজিক যে মূল্যবোধ, এটার
ক্রিটিক্স মানে সমালোচনা করে, অ্যান্ড দ্য পারসেপশন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের বা ধনসম্পত্তির যে উপলব্ধি এইটার বিরুদ্ধে আমাদের বিদ্রুপাত্মক একটা ধ্যান ধারণা দেয়। দ্য স্টোরি ফলোজ হিউই আর্সকাইন, আ হ্যান্ডসাম বাট ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং ইয়াং ম্যান। তো এই গল্পের মধ্যে রয়েছে একটা মানে ইয়াং ম্যান, একটা হ্যান্ডসাম সুদর্শন দেখতে, তার নাম হচ্ছে হিউই আর্সকাইন, কিন্তু সে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং মানে অর্থনৈতিকভাবে সে কিন্তু সমস্যায় রয়েছে। তো ইয়াং ম্যান ইন লাভ উইথ লরা মার্টন, সো সে আবার লরা মার্টনের প্রেমে পড়েছে। হার ফাদার ইনসিস্টস দ্যাট হিউই মাস্ট হ্যাভ 10,000 মানে পাউন্ড টু ম্যারি হার। মানে তার বাবা সবসময় বলে এসেছে যে হিউইকে অবশ্যই 10,000 পাউন্ড ইনকাম করতে হবে যদি সে তার গার্লফ্রেন্ড মানে লরা মার্টনকে বিয়ে করতে চায়। ওয়ান ডে হিউই ভিজিটস হিজ ফ্রেন্ড অ্যালান ট্রেভর, আ পেইন্টার। একদিন হিউই তার বন্ধু, তার নাম অ্যালান ট্রেভর, সে একজন শিল্পী মানে অঙ্কন করে আর কি, অ্যান্ড সিজ অ্যান ওল্ড বেগার পোজিং অ্যাজ এ মডেল ফর এ পেন্টিং। এবং সে দেখলো যে তার যে স্টুডিওতে সেখানে একটা বৃদ্ধ একটা ভিক্ষুক সে কিনা একটা মডেলের সাজ দিচ্ছে, মডেলের মতো পোজ দিচ্ছে ফর এ পেইন্টিং, একটা ছবি আঁকার জন্যে। ফিলিং পিটি মানে কষ্ট অনুভব করে হিউই সিক্রেটলি গিভস দ্য বেগার আ সভরেইন। সভরেইন মানে হচ্ছে গ্রেট ব্রিটেনের স্বর্ণমুদ্রা আগেকার দিনে যেটা ছিল আর কি, তো ওটা দিয়ে ফেলে সে মানে দুঃখের বশবর্তী হয়ে। লেটার হি লার্নস দ্যাট দ্য বেগার ওয়াজ অ্যাকচুয়ালি ব্যারন হসবার্গ, আ ওয়েলদি ম্যান। পরে মানে হিউই জানতে পারে যে এই লোকটা আসলে ব্যারন হসবার্গ, যে কিনা একটা ধনী লোক। ইমপ্রেসড বাই হিউইজ জেনারোসিটি মানে হিউইর যে উদারতা তার প্রতি অভিভূত হয়ে দ্য ব্যারন গিফটস হিম 10,000 পাউন্ড অ্যাজ এ ওয়েডিং প্রেজেন্ট। তার বিয়ের উপহার হিসেবে তাকে 10,000 পাউন্ড দিয়ে দেয়, টাকা বা মূল্য আর কি। দ্য স্টোরি হাইলাইটস ওয়াইল্ডস ক্যারেক্টারিস্টিক উইট। এই গল্পটা কিন্তু আমাদের সামনে মেলে ধরে অস্কার ওয়াইল্ডের যে মানে হাস্য মানে বা বুদ্ধি আর কি, বুদ্ধিদীপ্ত তার যে প্রেজেন্টেশন আর কি, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড আইরনি এবং বিদ্রুপ, এমফাসাইজিং দ্য থিম, এবং যেটা কিনা থিমকে মেলে ধরে আমাদের সামনে জোর দেয় দ্যাট ট্রু ওয়েলথ লাইজ ইন কাইন্ডনেস। মানে প্রকৃত যে মানে সম্পত্তি ধন সেটা কিন্তু মানুষের দয়া মানসিকতার উপরে মানে ভিতরেই নিহিত থাকে, রেদার দ্যান ম্যাটেরিয়াল রিচেস। মানে মানে স্থাবর অস্থাবর যেগুলো থাকে আর কি তার চাইতে মানুষের যে দয়া এটাই সবথেকে বড় জিনিস। ইট অলসো স্যাটারাইজেস সোশ্যাল কনভেনশনস। প্রচলিত যে রীতি, কনভেনশনস মানে প্রচলিত যে রীতি, তাকে কিন্তু স্যাটারাইজ করে, তাকে কৌতুক করে, তাকে বিদ্রুপ করে, তাকে খোঁচা মারে। পোর্ট্রেইং আ ওয়ার্ল্ড, একটা নতুন জগতের ছবি আমাদের সামনে উপস্থাপন করে, হোয়ার অ্যাপিয়ারেন্সেস ক্যান বি ডিসেপটিভ, যেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন যে অ্যাপিয়ারেন্স অর্থাৎ আলাদা আলাদা লোকের যে উপস্থিতি বা এক একজনের যে পার্সোনালিটি ক্যান বি ডিসেপটিভ, সেটা কিন্তু প্রতারণাপূর্ণও হতে পারে। ওয়াইল্ডস প্লেফুল ইয়েট মোরালিস্টিক স্টোরি টেলিং। ওয়াইল্ডের যে কৌতুকপূর্ণ কিন্তু আবার মোরালিস্টিক অর্থাৎ যা কিনা নৈতিক মানে আমাদের জ্ঞান প্রদানকারী আর কি, স্টোরি টেলিং মানে গল্প বলার যে স্টাইল ক্ষমতা, মেক্স দ্য মডেল মিলিয়নেয়ার আর টাইমলেস টেল। মানে এই ব্যাপারটা দ্য মডেল মিলিয়নেয়ারকে একটা চিরাচরিত একটা টেল মানে গল্প মানে যা কখনো মানে ইন্টারেস্ট ফুরোই না আর কি, এরকম ধরনের গল্পে পরিণত করেছে। অন জেনারসিটি অ্যান্ড আনএক্সপেক্টেড ফরচুন, মানে উদারতা এবং অপ্রত্যাশিত বা অন্ধকারের মধ্যে থাকার মতো যে ফরচুন, আমাদের ভাগ্য আমাদের কীভাবে খুলে যেতে পারে, এই ব্যাপারটা কিন্তু এই গল্পের মধ্যে থেকে আমরা জানতে পারি। তো ঠিক আছে, আমরা এবার চলে আসবো মূল টেক্সটে। দেখো এখানে দেওয়া রয়েছে, আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং ফেলো। অর্থাৎ একটা চার্মিং ফেলো মানে সুপুরুষ বা দারুণ দেখতে মনোমুগ্ধকর একজন ব্যক্তি হয়ে কোনো লাভ নেই যদি কি না ওয়ান ইজ ওয়েলদি, মানে যদি, আনলেস মানে যদি না একজন হয়ে যায়, মানে একজনের কোনো সম্পত্তি যদি না থাকে বা যতক্ষণ না একজন ধনবান হয় তার রূপের কোনো মূল্য নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অব দ্য রিচ। এবং এই যে রোম্যান্টিকতা
প্রণয় বা প্রেম যেসব ব্যাপার স্যাপার এগুলো কিন্তু বড়লোকদের অধিকার, প্রিভিলেজ মানে অধিকার, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড মানে বেকার এবং প্রফেশন মানে কম্ম, মানে বেকারদের কাজ কারবার কিন্তু এতে না। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেইক। যারা গরিব তাদের অবশ্যই হওয়া উচিত প্র্যাকটিক্যাল মানে কি বাস্তববাদী, অ্যান্ড প্রোজেইক মানে সাধারণ, অর্থাৎ বাস্তববাদী কিন্তু আবার সাধারণ হতে হবে। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং, অর্থাৎ মুগ্ধকর, ফ্যাসিনেটিং মানে অসাধারণ দেখতে সুন্দর হওয়ার চাইতে ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম, একটা স্থায়ী আয়ের উৎস, আয় থাকা এটা অনেকটা ভালো, বেশি অপেক্ষাকৃত ভালো, দারুণ দেখতে হওয়ার চাইতে, মুগ্ধকর দেখতে হওয়ার চাইতে। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ। এটাই কিন্তু আধুনিক জীবনের মহান যে সত্য, হুইচ হিউই আর্সকাইন নেভার রিয়ালাইজ, যেটা কিনা হিউই আর্সকাইন সে কখনোই বুঝতেই পারলো না। পুয়ার হিউই ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। তো বেচারা হিউই মেধার দিক থেকে, মানে ইন্টেলেকচুয়ালি মানে কি মেধার দিক থেকে যদি বলতে হয়, উই মাস্ট অ্যাডমিট মানে আমাদের এটা স্বীকার করতেই হবে, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ছিল না, তার মধ্যে গুরুত্বের কোনো বিষয় ছিল না। হি নেভার সেইড আ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ। সমস্ত জীবনে ইন হিজ লাইফ হি নেভার সেইড আ ব্রিলিয়ান্ট, সে কখনোই কিন্তু চমকে দেওয়ার মতো কিছু, অর ইভেন বা এমনকি ইল নেচার্ড বাজে কথা, কোনোটাই সে চমকে দেওয়ার মতো কথাই হোক বা বাজে কথাই হোক কোনোটাই সে বলেনি। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু তবুও সে তার দেখতে অসাধারণ ছিল, ওয়ান্ডারফুলি গুড লুকিং মানে দারুণ আকর্ষণীয় দেখতে ছিল তার। উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, ক্রিস্প মানে কি কোকড়া, তাহলে কোকড়া ব্রাউন হেয়ার, বাদামি রঙের চুলযুক্ত আর কি। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার যে একেবারে সুগঠিত, ক্লিয়ার কাট মানে সুগঠিত, প্রোফাইল মানে চেহারা, সুগঠিত যে চেহারা ছিল, অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার ধূসর রঙের চোখ, এইগুলোর জন্য সে কিন্তু খুব সুন্দরী বা সুন্দর ছিল আর কি। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন, এবং সে ছেলেদের মধ্যে যতটা জনপ্রিয় ছিল মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যেও কিন্তু অতটাই জনপ্রিয় ছিল। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার মধ্যে সব গুণই ছিল, এভরি অ্যাকমপ্লিশমেন্ট সব গুণই ছিল, এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, শুধুমাত্র টাকা উপার্জনের এই গুণটাই তার মধ্যে ছিল না। হিজ ফাদার হ্যাড বিকুইড মানে উত্তরাধিকার সূত্রে দিয়ে যাওয়া, তো তার বাবা তাকে উত্তরাধিকার সূত্রে দিয়ে গিয়েছিল, হিম মানে তাকে, হিজ ক্যাভালরি সোর্ড, অর্থাৎ তার বাবার যে অশ্বারোহী মানে যে তরবারি ছিল, অর্থাৎ ঘোড়ার পিঠে যারা চড়ে, ঘোড়সওয়ারি যারা করে আর কি, তাদের কাছে যে তরবারি থাকে সেটাই তার বাবা তাকে দিয়ে গিয়েছিল। অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস। ভলিউমস মানে বন্ধুরা যখন কোনো বই অনেক খণ্ডে বের হয় তাকে ভলিউমস বলা হয়। 15টা খণ্ডে রচিত পেনিনসুলার ওয়ার, হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার, এটা একটা বই আর কি, এই বইয়ের 15টা পার্ট, তো সেইগুলো তার বাবা তাকে দিয়ে গিয়েছিল। এগুলো কেন বলা হচ্ছে? কারণ এটাই বলা হচ্ছে যে তার বাবা তাকে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা প্রচুর পরিমাণে কিছুই দিয়ে যায়নি। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। তো হিউই হাং দ্য ফার্স্ট মানে হিউই প্রথমটাকে, হাং মানে আমরা জানি ঝুলিয়ে রাখা, তাহলে ঝুলিয়ে রেখেছিল বা ঝুলিয়ে রাখলো। ওভার হিজ লুকিং গ্লাস, তার যে আয়না, তাই সে আয়নার উপরে ঝুলিয়ে রাখলো। পুট দ্য সেকেন্ড, দ্বিতীয় যে ব্যাপারটা, ওই যে 15 খণ্ডের ওই যে বইটা, অন আ শেলফ, একটা তাকের উপরে রেখে দিল, বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। তো রাফস গাইড এবং বেইলিজ ম্যাগাজিন এটা আসলে দুটো বই, এই দুটো বইয়ের ফাঁকে ওই 15 খণ্ডের ওইটা রেখে দিল। অ্যান্ড লিভড অন 200 আ ইয়ার, এবং মনে রাখতে হবে 200 আ ইয়ার, 200 পাউন্ড, এই 200 মানে 200 পাউন্ড, আ ইয়ার মানে এক বছরে, বছরে 200 পাউন্ডের উপরে সে কিন্তু তার জীবনটা চালাতো। দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, যেটা কিনা তাকে একটা পুরনো বৃদ্ধা পিসি তাকে দিত। হি হ্যাড ট্রায়েড এভরিথিং, সে সমস্ত রকম চেষ্টা করেছিল, সে সব উপায় চেষ্টা করেছিল। হি হ্যাড গান অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস, সে 6 মাসের জন্যে স্টক এক্সচেঞ্জে কাজও করতে গিয়েছিল। আমরা জানি স্টক এক্সচেঞ্জ মানে যেটা হচ্ছে শেয়ার মার্কেট বলা হয়। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, আমাদের মনে রাখতে হবে এই শেয়ার মার্কেটের যে মানে
যে লোগো সেখানে দেখবে এই বুলস আর বিয়ার্সের ছবি থাকে, মানে ষাঁড় এবং এই যে ভল্লুক বা এই টাইপের কিন্তু ছবি থাকে আর কি। এবার এইগুলো অ্যাকচুয়ালি কিসের প্রতীক? বুদ্ধিমানতার প্রতীক। মানে এখানে বলা হচ্ছে যে বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু, মানে একটা প্রজাপতির কী বা করার থাকতে পারে অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, মানে বুদ্ধিমান ষাঁড় এবং এই বিয়ার্ডের মধ্যে আর কি, ভাল্লুকের মধ্যে। এখানে এটাই বলা হচ্ছে যে যেহেতু হিউই সে ইনএক্সপেরিয়েন্স ছিল, তাই সে সে নিজেকে বাটারফ্লাইয়ের সঙ্গে তুলনা করছে, এবং অন্যান্য যারা এক্সচেঞ্জ অফিসে কাজ করতো, যারা শেয়ার মার্কেটে কাজ করতো, তাদেরকে বিয়ার্স এবং বুলসের সঙ্গে তুলনা করা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স। তাহলে এক্সপিরিয়েন্স লোকের মধ্যে হিউইর মতো একজন ইনএক্সপিরিয়েন্স লোক কী করবে? হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটিল লঙ্গার, কিছুদিন ধরে সে কিন্তু চায়ের ব্যবসাও করেছিল, বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সুসং। তো পিকো মানে হচ্ছে কালো চা, এক ধরনের অপুষ্ট পাতা থেকে, ছোটো ছোটো পাতা থেকে তৈরি অপুষ্ট চা, অ্যান্ড সুসং মানে হচ্ছে চীনের কালো চা, যেটা কিনা লম্বা পাতা থেকে তৈরি হয় এবং মানে বেশ পুষ্টিকর চা যেটা আর কি। তো সে একজন চার ব্যবসায়ী হিসেবে কাজ করেছিল কিছুদিনের জন্য আর লিটিল লঙ্গার, বাট খুব তাড়াতাড়ি সে এই পিকো এবং সুসং চিনতে চিনতেই খুব ক্লান্ত হয়ে গেল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই শেরি, তারপরে সে শুকনো মদ বেচার চেষ্টা করেছিল। দ্যাট ডিড নট আনসার, এবং এই মদের ব্যবসা খুব একটা ভালো কাজে দিল না, বা খুব একটা লাভ সে করতে পারলো না, লাভের মুখ দেখতে পেল না। দ্য শেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই, কারণ এই যে শুকনো মদ শেরি, এটা একটু বেশিই শুকিয়ে ফেলছিল সে। আলটিমেটলি হি বিকেম নাথিং, আ ডিলাইটফুল ইন্টেলেকচুয়াল ইয়াং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। শেষমেশ সে কিন্তু হি বিকেম নাথিং, সে কিছুই হতে পারলো না। আর কি শুধুমাত্র কি হতে পারলো? আর ডিলাইটফুল ইন্টেলেকচুয়াল, একটা হাসি খুশি ব্যর্থ বেকার ইয়াং ম্যান, মানে তরুণ যুবকে সে পরিণত হলো, উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। একটা ঠিকঠাক দেখতে সুন্দর, পারফেক্ট প্রোফাইল মানে দেখতে অসাধারণ সুন্দর দেখতে হলো তার, অ্যান্ড নো প্রফেশন, এবং তার কোনো কাজের কিন্তু কোনো মানে হদিশ সে পেল না। টু মেক ম্যাটার্স ওর্স, এমনিই তো তার অবস্থা খুব খারাপ, সে কাজবাজ পাচ্ছে না, এই ব্যাপারটাকে আরও খারাপ করতে, টু মেক ম্যাটার্স ওর্স মানে এই ব্যাপারগুলিকে আরও দুর্দশাগ্রস্ত করতে, হি ওয়াজ ইন লাভ, সে একটা ভালোবাসার চক্করে পড়ে গেল। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, যে মেয়েটাকে সে ভালোবাসতো তার নাম ছিল লরা মার্টন। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল, তো সে কিনা একটা অবসরপ্রাপ্ত একটা কর্নেলের ডটার মানে মেয়ে। হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া, তাহলে হু কার পরে লেখা রয়েছে? কর্নেলের পরে। মানে সেই কর্নেল সে কিনা লস্ট মানে হারিয়ে ফেলেছিলেন, হিজ টেম্পার মানে তার সমস্ত মেজাজ, এবং অ্যান্ড হিজ ডাইজেশন এবং হজম ক্ষমতা ইন ইন্ডিয়া ভারতবর্ষে তিনি হারিয়েছিলেন। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড ইদার অফ দেম এগেন, এবং তাদের কোনোটি, অর্থাৎ এই হজম শক্তি বা মেজাজ, তাদের কোনোটিকেই কিন্তু তিনি ভবিষ্যতে আর কখনো ফিরে পাননি। লরা অ্যাডর্ড হিম, লরা তাকে ভালোবাসতো। এখানে তাকে বলতে বন্ধুরা এটা কিন্তু হিউইকে, লরা হিউইকে ভালোবাসতো। হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস, এবং হিউইও তার পায়ের যে জুতোর ফিতে, শু স্ট্রিংস মানে জুতোর ফিতে চুমু খেতেও সে প্রস্তুত ছিল। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, এবং তারা লন্ডনের সবথেকে দারুণ জোড়, যেটাকে কাপল বলা হয়, জোড় কিন্তু তারাই ছিল আর কি। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম, এবং সবথেকে সুন্দর, সব একসঙ্গে সময় কাটাচ্ছে, কিন্তু তার পকেটে তাদের নিজেদের কাছে কোনো রকম কোনো পেনি পিস, অর্থাৎ মূল্য, টাকা পয়সা, পেনি যেটা মূল্য, কোনো রকম কোনো টাকা পয়সা তাদের কাছে কিন্তু ছিল না। তো দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, এই কর্নেল তিনি কিন্তু হিউই আর্সকাইনের খুব ভালো একজন ভক্ত ছিল বা ছিলেন, মানে তিনি তাকেও ভালোবাসতেন, বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, অর্থাৎ বিয়ের ব্যাপারে, এনগেজমেন্টের ব্যাপারে, বিয়ের ব্যাপারে বা তাদের এই প্রেম ঘটিত ব্যাপারে তিনি কখনোই কোনো কিছুই শুনতে একেবারেই আগ্রহী ছিলেন না। নেক্সট পেজে দেখো তাহলে, কাম টু মি মাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, হি ইউজড টু সে। তো এই যে
লরা মার্টন তার বাবা যে রিটায়ার্ড কর্নেল, তিনি সবসময় কি বলতেন, কাম টু মি মাই বয়, এই যে আমার পুত্র তুমি আমার কাছে আসবে, হোয়েন ইউ হ্যাভ গট 10,000 পাউন্ডস, যখন তুমি 10,000 পাউন্ডের মালিক হতে পারবে, অফ ইউর ওন, এবং সেই টাকাটা তোমারই হবে, অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, এবং তখন আমরা এই ব্যাপারে গল্প করব, আমরা তারপরে এই বিয়ের ব্যাপারে বা তোমাদের ভালোবাসা প্রণয়ের ব্যাপারে আমি দেখব, আমরা দেখাদেখি করব, বাট তার আগে সম্ভব না। হি ইউজড টু সে, মানে তিনি এমনটা বলতেন। এই ইউজড টু আমরা কখন ইউজ করি, পাস্ট ইনডেফিনাইট টেন্সে, যখন কোনো একটা কাজ প্রতিদিন হতো, একেবারে প্রতিনিয়ত হতো আর কি, কন্টিনিউয়ালি, তখন এই ব্যাপারটাকে আমরা ইউজড টু দিয়ে ব্যবহার করি। হি ইউজড টু সে মানে তিনি এমনটা বলতেন। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লাম অন দোজ ডেইজ অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন। তো হিউই, যাকে কিনা দেখতে খুব গ্লাম লাগতো, অর্থাৎ মুখটা অন্ধকারময় লাগতো আর কি, অন দোজ ডেইজ, ওই দিনগুলোতে, অর্থাৎ যখন তার কাছে কিছুই ছিল না, অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন। তো এই যখন মুখ অন্ধকার মতো দেখতে লাগছে, তখন তাকে লরার কাছে যেতে হতো কনসোলেশনের জন্য বা সান্ত্বনার জন্যে। ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, একদিন সকালে যখন সে হল্যান্ড পার্কে সে যাচ্ছিল আর কি, হোয়ার দ্য মার্টনস লিভড, এবং এই হল্যান্ড পার্কেই কিন্তু মার্টনস মানে ওই যে লরা মার্টন, অর্থাৎ মার্টন পরিবার, তারা ওই হল্যান্ড পার্কের ওখানেই থাকতো। হি ড্রপড ইন টু সি আ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ট্রেভর। তো হি ড্রপড মানে আমরা এখানে বলতে পারি ঢু মারা, মানে সে একটা ঢু মারলো, ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, তার একটা খুব মহান বন্ধু, তার খুব ভালো খুব কাছের বন্ধু, তার নাম হচ্ছে অ্যালান ট্রেভর, তার সঙ্গে সে দেখা করতে গেল। ট্রেভর ওয়াজ এ পেইন্টার, ট্রেভর ছিল একজন চিত্রশিল্পী। ইনডিড, প্রকৃতপক্ষে, ফিউ পিপল এসকেপ দ্যাট নাওয়েডেজ, ভালো করে লাইনটা আমাদের বুঝতে হবে, ফিউ পিপল এসকেপ অর্থাৎ খুব কম লোকই এড়াতে পেরেছে, দ্যাট নাওয়েডেজ, দ্যাট মানে এই পেশাটা, মানে ছবি আঁকাকে খুব কম লোকই আজকাল এড়াতে পেরেছে, অর্থাৎ আমরা বলতে পারি ছবি আঁকে না এমন লোক কিন্তু খুবই কম আছে নাওয়েডেজ, মানে এখনকার দিনে, অর্থাৎ যখন এই গল্পটা লিখছেন অস্কার ওয়াইল্ড তখনের কথা বলা হচ্ছে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, তিনি একজন শিল্পী ছিলেন। এই যে অ্যালান ট্রেভর হিউইর বন্ধু, তিনি একজন শিল্পী মানুষ, অ্যান্ড আর্টিস্টস, এবং শিল্পীরা আর রেদার রেয়ার, সত্যি সত্যি শিল্পীর পরিমাণ কিন্তু খুব কম। হ্যাঁ, সবাই হয়তো চিত্রশিল্পী, চিত্রকর, তারা সবাই ছবি আঁকে, কিন্তু শিল্পী সবাইকে বলা যায় না, শিল্পী হতে গেলে ট্যালেন্ট থাকতে হয়, আমাদেরকে এটা মনে রাখতে হবে। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, হ্যাঁ ব্যক্তিগতভাবে আলাদাভাবে যদি বলতে হয় তাহলে তিনি ছিলেন, অর্থাৎ অ্যালান ট্রেভর, তিনি ছিলেন একজন বা সে ছিল একজন অদ্ভুত, আর রাফ মানে রুক্ষ মেজাজের, ফেলো মানে লোক, উইথ এ ফ্রিকেলড ফেস, ফ্রিকেলড মানে হচ্ছে দাগযুক্ত, মানে তার দেখতে খুব একটা ভালো ছিল না, মুখে দাগে ভর্তি, অ্যান্ড এ রেড র্যাগেড বিয়ার্ড, এবং কালো খোঁচা খোঁচা দাড়ি, লাল খোঁচা খোঁচা দাড়ি তার ছিল। হাউএভার হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, কিন্তু যাই হোক যখন সে তার ব্রাশটা অর্থাৎ ছবি আঁকার তুলিটা হাতে তুলে নিত, হি ওয়াজ এ রিয়েল মাস্টার, সে কিন্তু সত্যি সত্যি বস, সে কিন্তু সত্যি সত্যি একটা মানে গ্রেট আর্টিস্টে পরিণত হতো, মাস্টার মানে একেবারে বসে পরিণত হতো। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার এগারলি সট আফটার, এবং সে যে ছবিগুলো আঁকতো ওয়ার এগারলি মানে কি খুব আগ্রহ নিয়ে বা খুব প্রশংসা নিয়ে, খুব মানে মনে উৎসুকভাবে সবাই সেই ছবিগুলোকে ওয়ার এগারলি শর্ট মানে এটা এসছে সিক থেকে, সিক মানে খোঁজা, মানে পরে ছবি আঁকার পরে কিন্তু ওগুলোকে খোঁজা হতো, আফটার মানে পরে, ছবিটা যখন আঁকা হয়ে যাচ্ছে তখন সবাই খোঁজ করত, কেন? নিশ্চয়ই তার ছবিগুলো খুব সুন্দর ছিল। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, তো প্রথম দিকে এই হি মানে সে অর্থাৎ অ্যালান ট্রেভর হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই, মানে হিউইর খুব ভালো লাগতো, অ্যালান ট্রেভরকে হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড মানে বেশ
আকর্ষিত হতো তার প্রতি হিউই অ্যাট ফার্স্ট, মানে প্রথম দিকে। ইট মাস্ট বি অ্যাকনলেজ, এটা অবশ্য আমাদেরকে বলতেই হয়, এটা স্বীকার করতেই হয়, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। এই যে অ্যালান ট্রেভর, তার যে ব্যক্তিগত যে মুগ্ধতা ছিল, একটা মনোমুগ্ধকর একটা তার পার্সোনালিটি ছিল, এই জন্য হিউই আর্সকাইন প্রথমেই কিন্তু তাকে খুব ভালো লেগে যায়। দ্য অনলি পিপল আ পেইন্টার শুড নো হি ইউজড টু সে, হি মানে সে সবসময় বলতে, দ্য অনলি পিপল আ পেইন্টার শুড নো, একজন চিত্রকরের যে ধরনের মানুষকে চেনা উচিত বা পরিচিত হওয়া উচিত, আর পিপল হু আর বিট মানে বোকা। তো এইগুলো কারা বলতো? এইগুলো বলতো, এই কথাগুলো বলতো ওই যে অ্যালান ট্রেভর, হিউইর বন্ধু। অ্যান্ড বিউটিফুল, শুধু বেট না মানে বোকা না, অ্যান্ড বিউটিফুল মানে সুন্দরও হবে, পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, এবং যে সমস্ত মানুষদের একটা নান্দনিক তৃপ্তি থাকবে মধ্যে, চেহারার মধ্যে একটা নান্দনিক তৃপ্তি, টু লুক অ্যাট মানে চেহারার মধ্যে একটা নান্দনিক তৃপ্তি, মানে একটা ছবি আঁকার রসদ তার মধ্যে থাকবে। অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিদীপ্ত, এবং রিপোজ মানে হচ্ছে স্বস্তিদায়ক। এই কথাটার মানে হচ্ছে যাদের সঙ্গে কথা বলতে বলতে বুদ্ধি বেশি খরচ করতে হয় না, এরকম মানুষদের ছবি আঁকার জন্যে প্রয়োজন। কারণ যারা বেশি বোঝে বা যারা বেশি বুঝদার লোক, তাদের কথার উত্তর দিতে দিতেই তার ছবি আঁকা কিন্তু আর মানে পরিপূর্ণতা পাবে না। সেজন্য বলা হচ্ছে ছবি আঁকার জন্যে এরকম কিছু মানুষদের প্রয়োজন যাদের সঙ্গে কথা বলতে গেলে বেশি বুদ্ধি খরচ করতে হয় না। মেন হু আর ড্যান্ডিজ অ্যান্ড উইমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড, এবং এই অ্যালান ট্রেভর সে মনে করে যে সেই সমস্ত পুরুষরা যারা কিনা শৌখিন, ড্যান্ডিজ মানে শৌখিন, অ্যান্ড উইমেন এবং সে মহিলারা, হু আর ডার্লিংস যারা কিনা খুব প্রিয়, সবার কাছে খুব প্রিয়, রুল দ্য ওয়ার্ল্ড তারাই কিনা পৃথিবীটাকে শাসন করে। অ্যাটলিস্ট দে শুড ডু সো, হ্যাঁ অন্তত সেটাই করা উচিত, দে শুড ডু সো, হ্যাঁ তেমনটাই করা উচিত। হাউএভার আফটার হি গট টু নো হিউই বেটার, যাই হোক সে যখন গট টু নো হিউই বেটার মানে হিউইকে আরও ভালো জানলো, সে যখন হিউইকে আরও ভালো জানতে পারলো, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বয়ান্ট spirits and his generous reckless nature, and had given him the permanent entry to his studio. যাই হোক যখন সে হিউজ সম্পর্কে আরও বেশি জানতে পারলো, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ, সে আরও তাকে পছন্দ করা শুরু করলো হিউইকে, ফর হিজ ব্রাইট বয়ান্ট স্পিরিটস, ব্রাইট মানে আমরা এখানে বলতে পারি প্রাণোচ্ছল বা প্রফুল্ল, বয়ান্ট মানে মেজাজ, তার এই প্রফুল্ল মেজাজের স্পিরিট মানে ভাবমূর্তি তার মধ্যে ছিল হিউইর মধ্যে। অ্যান্ড ইজ জেনারাস রেকলেস নেচার, এবং তার যে উদার, জেনারাস মানে উদার, রেকলেস মানে বেপরোয়া, নেচার মানে তার যে স্বভাব, এই জন্য তাকে কিন্তু আরও বেশি বেশি ভালো লাগতে শুরু করলো। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, এবং তার স্টুডিওতে অর্থাৎ ছবি আঁকার সেই স্টুডিওতে জায়গায় তাকে একেবারে যখন তখন, পার্মানেন্ট মানে যখন খুশি, এন্ট্রি মানে আগমনের বা প্রবেশের তার পারমিশন তাকে দেওয়া হলো, বা অ্যালান ট্রেভর হিউইকে সেই পারমিশনটা দিল। পরের প্যারাগ্রাফ দেখো, হোয়েন হিউই কেম ইন, যখন হিউই ভিতরে ঢুকলো, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে হিউই এবং অ্যালান ট্রেভরের যে রিলেশান সেটা নিয়ে লেখক আমাদের এখানে অনেক কিছু জানিয়েছেন। কিন্তু আমাদেরকে ভুললে চলবে না যে হিউই সে ওই হল্যান্ড পার্কে যাচ্ছিল একদিন, যেখানে মার্টনরা থাকে, এবং তার ওখানেই তার বন্ধুর ঘর ছবি আঁকার, সেখানে কিন্তু আমরা আবার অ্যাট প্রেজেন্ট ফিরে আসলাম। সেই ঘরে হিউই কিন্তু কেম ইন, হিউই প্রবেশ করলো, ভিতরে ঢুকলো। হি ফাউন্ড ট্রেভর পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান, সে দেখতে পেল যে ট্রেভর সে কিনা পুটিং মানে সে দিচ্ছিল, দ্য ফিনিশিং টাচেস মানে একেবারে শেষ যে পোজ বা শেষ যে পর্যায় বা শেষ ছোঁয়া, তার তুলির শেষ ছোঁয়া দিচ্ছিল টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার, একটা দারুণ একটা অসাধারণ লাইফ সাইজ মানে একেবারে বিশাল
মানে ব্যাপক বড় বা পূর্ণবয়ব, আমরা লাইফ সাইজ মানে বলতে পারি পূর্ণবয়ব, মানে ভীষণ বড় আকারের। পিকচার অফ এ বেগার ম্যান, একটা ভিক্ষুকের, একটা ভিখারি পুরুষ মানুষের ছবি সে কিন্তু আঁকছিল। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেইজড প্ল্যাটফর্ম ইন এ কর্নার অফ দ্য স্টুডিও। তো এই যে বেগার, এই যে ভিক্ষুক, সে কিনা হিমসেলফ, সে নিজেই ওয়াজ স্ট্যান্ডিং, সে নিজে দাঁড়িয়েছিল অন এ রেইজড প্ল্যাটফর্ম, একটা উঁচু বেদি টাইপের, একটু উঁচু চৌকি টাইপের একটা জায়গার উপরে, ইন এ কর্নার অফ দ্য স্টুডিও, স্টুডিওর একটা কোনায় সে কিন্তু দাঁড়িয়েছিল। হি ওয়াজ এ উইজেন্ড ওল্ড ম্যান, সে আসলে একটা রোগা, একটা বৃদ্ধ লোক ছিল। উইথ আ ফেস লাইক রিঙ্কেলড পার্চমেন্ট অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার ছিল কি, আ ফেস, একটা মুখ ছিল, লাইক রিঙ্কেলড পার্চমেন্ট, রিঙ্কেলড মানে কোঁচকানো চামড়াযুক্ত, পার্চমেন্ট মানে হচ্ছে পার্চমেন্ট কাগজ, এক ধরনের কাগজ যেটাকে কুঁচকে দিলে একেবারে কুঁচকে যায়, তো সেরকম কোঁচকানো চামড়া তার মুখে, এরকম পার্চমেন্ট কাগজের মতো। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, একটা খুব ভীষণ করুণ, পিটিয়াস মানে করুণ একটা এক্সপ্রেশন বা অভিব্যক্তি বা একটা ভাব তার মুখে ছিল। ওভার হিজ শোল্ডার্স, তার কাঁধের উপরে বা ঘাড়ের উপরে, ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লক, ফ্লাং মানে হচ্ছে ঝোলানো ছিল, নিক্ষিপ্ত করা ছিল একটা খসখসে, কোর্স মানে খসখসে মানে মোলাম নয়, তো মানে একেবারে রাফ, মানে খুব খসখসে, ব্রাউন ক্লোক, ব্রাউন মানে বাদামি রঙের, ক্লোক মানে হচ্ছে এখানে আমরা আলখাল্লা জাতীয় পোশাক বলতে পারি, ঢিলে ঢালা পোশাক। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, এবং তাদের ছেঁড়া ফাটা জীর্ণ অবস্থা, টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স মানে ছেঁড়া ফাটা জীর্ণ অবস্থা ছিল তার ওই ড্রেসের, তার ওই যে আলখাল্লা জাতীয় পোশাকটার। হিজ থিক বুটস, তার যে পুরু, তার যে, এখানে থিক মানে আমরা ভারী বলতে পারি, ভারী যে বুটগুলো, ওয়ার প্যাজড অ্যান্ড কবেল্ড, ওইগুলোতে তালি মারা ছিল, প্যাজড মানে তালি মারা, আর কবেল্ড মানে সেলাই করা, মানে জুতো অবস্থাও খুব একটা ভালো না। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিন্ড অন এ রাফ স্টিক, এবং একটা হাতে সে একটা রাফ মানে আমরা বলতে পারি এবড়ো খেবড়ো একটা স্টিক মানে লাঠির উপর ভর করে ছিল সে। হোয়াইল উইথ দ্য আদার, এবং অন্য যে হাতটা আর কি, সেটা কি করছিল, হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, এবং অন্য হাত দিয়ে হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট, তার এটা ব্যাটার্ড মানেও জীর্ণ, তাহলে ছেঁড়া ফাটা যে টুপি তার হাতে ছিল, ফর আর্মস মানে ভিক্ষা, তাহলে ভিক্ষার জন্যে সে তার সেই টুপিটা, ছেঁড়া ফাটা টুপিটা কিন্তু সামনের দিকে এগিয়ে দিয়েছিল। আমরা চলে যাই পরের পৃষ্ঠায়, দেখো, হোয়াট অ্যান অ্যামেজিং মডেল হুইসপার্ড হিউই, হিউই এবার ফিসফিস করে বলছে, আরে কি সুন্দর মডেল পেয়েছো তুমি। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড, যখন সে তার বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করছিল, শুক হ্যান্ডস মানে হাত ঝাঁকাচ্ছিল বা হ্যান্ডশেক করছিল। অ্যান অ্যামেজিং মডেল শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, গলার সমস্ত জোরে চিৎকার করে সে বলছে, হ্যাঁ অসাধারণ মডেল তাই না, আই শুড থিঙ্ক সো, হ্যাঁ আমারও এমনটাই ভাবা উচিত বা আমার এমনটাই মনে করা উচিত এনার ড্রেস দেখে। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে, এইরকম ভিখারিদের, হ্যাঁ অ্যাজ হি মানে যেমনটা সে আর কি, এই যে ভিখারি যেমনটা এই যে আমার সামনে রয়েছে, আর নট টু বি মেট উইথ এভরিডে, প্রত্যেক দিন এদের সঙ্গে দেখা পাওয়া যায় না, কিন্তু রোজ দেখা পাওয়া যাবে না, এরকম খুবই রেয়ার। আর ট্রুভেল মন চেয়ার, এর মানে হচ্ছে দুষ্প্রাপ্য, হ্যাঁ লাকি ডিসকভারি, দুষ্প্রাপ্য, মন চেয়ার মানে হচ্ছে মাই ডিয়ার, আমার প্রিয়, এটা হচ্ছে সত্যি একটা দুষ্প্রাপ্য একটা ব্যক্তি বা একটা মডেল। আর লিভিং ভেলাস্কেজ, দেখো ভেলাস্কেজ মানে এটা আমাদের জানতে হবে, ভেলাস্কেজ হচ্ছে দিয়েগো ভেলাস্কেজ, দিয়েগো ভেলাস্কেজ যে কিনা একজন স্প্যানিশ আর্টিস্ট, স্পেনের আর্টিস্ট ছিলেন, নোন ফর মডেলস আর্টিস্টিক অ্যান্ড রিয়ালিস্টিক অ্যাপিয়ারেন্স, এবং তিনি কিন্তু যে মডেলগুলো সেটার আর্টিস্টিক মানে শিল্পীগত আর্টিস্টিক এবং রিয়েলিস্টিক অ্যাপিয়ারেন্স এবং বাস্তবসম্মত যে মানে
উপস্থিতি, এইটার জন্য দিয়েগো ভেলাস্কেজ বিখ্যাত। তো এখানে বলা হচ্ছে লিভিং ভেলাস্কেজ, যেন মনে হচ্ছে জীবন্ত ভেলাস্কেজ আমার সামনে, একজন জীবন্ত ভেলাস্কেজ। মাই স্টার্স মানে আমার কি সৌভাগ্য, হোয়াট অ্যান এচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। এই রেমব্র্যান্ডকে একজন ডাচ আর্টিস্ট মানে ওলন্দাজ একজন চিত্রশিল্পী। তো এখানে লাইনটা আমাদের ভালো করে বুঝতে হবে, হোয়াট অ্যান এচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড, মানে রেমব্র্যান্ড কি দারুণ একটা এচিং মানে খোদাই, তো উনি খোদাই করতেন, রেমব্র্যান্ড একজন খোদাই শিল্পী, তো খোদাই মাটি বা বিভিন্ন কাঠ খোদাই করে ছবি আঁকতেন। তো বলা হচ্ছে হোয়াট অ্যান এচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম মানে তাকে নিয়ে, অর্থাৎ এই যে আমার সামনে আমার যে মডেল রয়েছে যেটাকে তুমি অসাধারণ বলছো, রেমব্র্যান্ড যদি পেতেন তাহলে কি দারুণ খোদাই কাজই না তিনি তাকে নিয়ে করতেন। পুয়ার ওল্ড চ্যাপ, বেচারা এই বৃদ্ধ লোক, সেইড হিউই বলছে, হাউ মিজারেবল হি লুকস, তাকে দেখতে কতই না অসহনীয় মানে শোচনীয় লাগছে তাকে দেখতে। বাট আই সাপোজ, কিন্তু আমার মনে হয়, টু ইউ পেইন্টার্স, তোমাদের কাছে, তোমাদের মতো শিল্পীদের কাছে, হিজ ফেস ইজ হিজ ফরচুন, তার মুখই তার সৌভাগ্য, তাই না? জিজ্ঞেস করছে হিউই তার বন্ধু অ্যালান ট্রেভরকে। সার্টেনলি রিপ্লাই ট্রেভর বলছে, হ্যাঁ অবশ্যই। ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? হ্যাঁ, তুমি নিশ্চয়ই চাও না যে একটা ভিখারিকে খুশি দেখতে লাগুক, তাই না? হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, আস্কড হিউই। তো হিউই জিজ্ঞেস করছে, অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ আ কমফোর্টেবল সিট অন এ ডিভান, সে একটা খাটিয়ার উপরে, সে একটা উঁচু জায়গার উপরে যখন সে বসছে, সিট নিচ্ছে, নিজের আরামদায়ক সিট সে খুঁজে পেয়েছে, এবং সে জিজ্ঞেস করছে অ্যালান ট্রেভরকে, মানে কি বলছে, হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, এই যে সিটিং, এই যে বসছে ছবি আঁকানোর জন্যে, এর জন্য একটা মডেল কত পাই গো তোমার কাছে, জিজ্ঞেস করছে হিউই। তো আ শিলিং অ্যান আওয়ার মানে 1 ঘন্টায় 1 শিলিং পায়, 1 শিলিং মূল্য পায় সে। শিলিং হচ্ছে একটা মানে মানির একটা ইউনিট আর কি। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান, এবং অ্যালান তুমি তোমার ছবির জন্য কত পাও? ও ফর দিস আই গেট 2,000, ও এর জন্য আমি 2000 পাই। পাউন্ডস, জিজ্ঞেস করছে হিউই, যে 2000 কি পাউন্ড নাকি? গিনিস মানে জানাচ্ছে আর কি অ্যালান ট্রেভর, যে না আমি গিনি পাই। পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস, অর্থাৎ পেইন্টার্স যারা ছবি আঁকে, এবং পোয়েটস যারা কবি, অ্যান্ড ফিজিশিয়ানস যারা চিকিৎসক, অলওয়েজ গেট গিনিস, তারা কিন্তু সবসময় গিনি পায়, তারা সবসময় মূল্য হিসেবে গিনি পায়। ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, হ্যাঁ ভালো, সে তো ভালো কথা, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মডেলের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, একটা নির্দিষ্ট শতকরা নির্দিষ্ট অংশ পাওয়া উচিত, তোমরা যা পাও। ক্রাইড হিউই লাফিং, মানে হাসতে হাসতে হিউই চিৎকার করে বলছে, দে ওয়ার কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, তারা কিন্তু কোয়াইট ওয়ার্ক মানে অতটাই কষ্টের কাজ করে, অ্যাজ হার্ড ততটাই কষ্টের, অ্যাজ ইউ ডু যেমনটা তোমরা কষ্ট করো। ননসেন্স, কি আজে বাজে বকো না তো। হোয়াই লুক অ্যাট দ্য ট্রাবল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালন অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স ইজেল, কেন তুমি এইটা দেখতে পাচ্ছ না? লুক অ্যাট দ্য ট্রাবল, এই সমস্যাটার দিকে একটু ভাবো, এই ঝামেলার দিকে একটু ভাবো। অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালন, ছবির সামনে একা একা পড়ে থাকতে, লেইং মানে পড়ে থাকতে, অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে, এবং সমস্ত দিন দাঁড়িয়ে থাকতে হয়, লং অ্যাট ওয়ান্স ইজেল মানে হচ্ছে যার উপরে ছবিটা আঁকা হয়, যে কাঠের ফ্রেমের উপরে ছবি আঁকা হয় বন্ধুরা, তাকে ইজেল বলে। তো এই ইজেলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকা, এই ব্যাপারটা কেন তুমি দেখতে পাচ্ছ না? ইটস অল ভেরি ওয়েল হিউই ফর ইউ টু টক, হিউই তোমার পক্ষে বলা খুবই সহজ, বাট আই অ্যাসিওর ইউ, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, দ্যাট দেয়ার আর মোমেন্টস, যে এমন মুহূর্ত আছে, হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেইনস টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার, যখন দেখা যাচ্ছে আর্ট অর্থাৎ এই ছবি আঁকা ব্যাপারটাও অ্যাটেইনস মানে প্রায় অর্জন করে নেয়, টু দ্য ডিগনিটি মানে ঠিক সেই পর্যায়ে বা ততটাই সম্মান বা ততটাই পরিশ্রম আর কি, অ্যাটেইনস টু দ্য ডিগনিটি মানে সেই পর্যায়ে চলে যায়,
অ্যাটেন্স মানে চলে যায়, টু দ্য ডিগনিটি মানে সেই পর্যায়ে, অফ ম্যানুয়াল লেবার অর্থাৎ দৈহিক পরিশ্রম, প্রায় দৈহিক পরিশ্রমের পর্যায়ে কিন্তু অনেক সময় চলে যায়। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, কিন্তু তোমার অবশ্যই তুমি বকবক করো না তো। আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত রয়েছি। স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, তুমি একটা সিগারেট ধরাও এবং চুপচাপ থাকো। আফটার সাম টাইম দ্য সার্ভ্যান্ট কেম ইন, তো কিছু সময় পরে সার্ভ্যান্ট সেই চাকর সে কিন্তু আসলো। অ্যান্ড টোল্ড ট্রেভর, এবং ট্রেভর অর্থাৎ ট্রেভরের চাকর ট্রেভরের কাছে আসলো এবং ট্রেভরকে বলল দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, যে যারা ফ্রেম তৈরি করে অ্যাকচুয়ালি তারা তার সঙ্গে কথা বলতে চায়, তারা অ্যালান ট্রেভরের সঙ্গে কথা বলতে চাই। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হি সেইড, তো সে বলছে যে তুমি পালিয়ে যেও না কিন্তু হিউই, অ্যাজ হি ওয়েন্ট আউট, যখন সে বাইরে যাচ্ছে, সে বলছে যে তুমি চলে যেও না, যখন সে বাইরে চলে যাচ্ছে। আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট, আমি কিন্তু এক মুহূর্তের মধ্যে ফিরে আসছি। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স টু রেস্ট ফর এ মোমেন্ট অন এ উডেন বেঞ্চ, তো এই বৃদ্ধ, এই যে বেগার ম্যান, এই যে ভিক্ষুক মানুষটা, সে টুক অ্যাডভান্টেজ, সে পেয়েছিল সুবিধা আর কি, অফ ট্রেভার্স অ্যাবসেন্স মানে ট্রেভরের যে অনুপস্থিতির সুযোগ সুবিধা সে পেল, টু রেস্ট ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য তার বিশ্রাম নিতে হবে, অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের তৈরি বেঞ্চের উপরে, দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা কিনা তার পিছনে ছিল। হি লুকড সো ফোলার্ন, এটা ফোলার্ন মানে ক্লান্ত, তাকে কিন্তু অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল, অ্যান্ড রেচেড এবং অসহায়, দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, দেখো কুড নট হেল্প মানে না করে পারা যায় না, এরকম একটা ব্যাপার আর কি, নেগেটিভ হয়ে যায়। তো দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম মানে হিউই তার প্রতি দয়া না দেখিয়ে পারল না, এতটাই দেখতে তার অসহায় লাগছিল যে হিউই তাকে দয়া করেই ছাড়লো। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস, এবং হিউই তার পকেটে সার্চ করলো, খোঁজার চেষ্টা করলো, টু সি মানে এটা দেখার জন্য হোয়াট মানি হি হ্যাড, কত টাকা তার কাছে রয়েছে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সভরেন অ্যান্ড সাম কপার্স, সে দেখতে পেল যে একটা স্বর্ণ মুদ্রা রয়েছে এবং কিছু তামার মুদ্রাও সেই তার পকেটের মধ্যে রয়েছে। পুয়ার ওল্ড ফেলো, বেচারা বৃদ্ধ লোক। এরপরে আমরা এইটুকুই পড়বো, এই প্যারাগ্রাফটা আমরা শেষ করব। হি থট টু হিমসেলফ, সে নিজে নিজে ভাবছে, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, তার এটা প্রয়োজন, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, তার প্রয়োজন, হি ওয়ান্টস ইট, তার এটা দরকার, মোর দ্যান আই ডু, আমার যতটা দরকার তার থেকে বেশি এনার দরকার। বাট ইট মিনস, কিন্তু আসলে এই যে আমি দিয়ে দিচ্ছি সভরেনটা, আমি এই স্বর্ণমুদ্রাটা দিয়ে দিচ্ছি, ইট মিনস মানে এটাই মানে দাঁড়ায় বা এটার ফলে নো হ্যান্ডসামস ফর আ ফোর্টনাইট, হ্যান্ডসামস মানে হচ্ছে গাড়ি চাপতে পারা, মানে কোনো গাড়ি চাপা না যাবে না, নো হ্যান্ডসামস, কোনো গাড়ি চাপা হবে না, ভাগ্যে জুটবে না, ফর এ ফোর্টনাইট, এক পক্ষকাল, অর্থাৎ 14 দিনও বলতে পারো বা 15 দিনও বলতে পারো। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, এবং সে অ্যাক্রস দ্য স্টুডিও মানে স্টুডিওর অন্য প্রান্তে চলে গেল, কে চলে গেল, হিউই আর্সকাইন, অ্যান্ড স্লিপড দ্য সভরেইন, এবং সভরেইনটাকে দিয়ে দিল, স্লিপড মানে এখানে দিয়ে দিল, ইনটু দ্য বেগার্স হ্যান্ড মানে ভিখারির হাতে ওই সভরেন ওই স্বর্ণমুদ্রাটা দিয়ে দিল আর কি। তো এখানে আমাদের আজকে আলোচনা শেষ হলো, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারলে, লাইন বাই লাইন আজকে যতটুকু আলোচনা করা হলো ততটুকু নিশ্চয়ই বুঝতে পারলে। তো ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমরা কনক্লুড করবো এই গল্পটা, যতটুকু বাকি রয়েছে প্রায় 3 পৃষ্ঠা, আমরা সেই পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো ওই ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিতে হবে, তাহলে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি পেতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। ঠিক আছে বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।